চলে আসে আজকের যে টপিক, সেটার টপিক হচ্ছে দ্রাব্যতা গুণফল। তো সর্বপ্রথম দেখবেন যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতি ব্যতীত অন্য সকল তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ভরক্রিয়া সূত্রটা প্রযোজ্য হয় না। ঠিক আছে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে তা যথেষ্ট পরিমাণ সঠিকভাবে প্রযোজ্য হয়। এই দ্রাব্যতা গুণফলটাও আমাদের এটার সাথে একটু রিলেটেড। আবারও বলি, এটার সাথে হচ্ছে রিলেটেড। এটার সাথে কি বলেন দেখি? রিলেটেড। ঠিক আছে, এখন দেখেন দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল দুইটা দুই জিনিস। আমি আবারও বলি, দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল দুইটা দুই রকম জিনিস। এখন আপনাকে দুইটাই পড়তে হবে, দুইটা দুই রকম জিনিস, আপনাকে দুইটাই পড়তে হবে। তো দ্রাব্যতা গুণফল পড়বেন, আয়নিক গুণফল পড়বেন না, সেটা হবে না। কারণ দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে এই জায়গায় আসলে অদক্ষেপ পড়বে কি পড়বে না। ঠিক আছে, আবারও বলি, দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে এখানে আসলেই অদক্ষেপ পড়বে কি পড়বে না। ঠিক আছে, চলে আসেন। এখন ভালো করে বোঝার চেষ্টা করেন। মনে করেন একটা দ্রব্য হচ্ছে এবি, ভালো করে বুঝবেন, এটা হচ্ছে এবি। ঠিক আছে, তো এই এবি আপনার একটা দ্রব্য, এখান থেকে এটা যখন তড়িৎ বিশ্লেষ্য হবে, ঠিক আছে, এখন দেখেন এটা এ প্লাস, মানে ক্লাসটা নিতে শুরু করবো আর মেসেজটা আসবে প্লাস বি মাইনাস এ আসবে। একটু ঠান্ডা মাথায় বুঝবেন কোনগুলা কম দ্রবণীয় বা কোনগুলা অতি দ্রবণীয়, এই জিনিসগুলোর ক্ষেত্রে আসবে। আমরা এখান থেকে কিছু কিছু জিনিসটা পড়বো। দেখো, এইটার দ্রাব্যতা হচ্ছে এস, এটারও দ্রাব্যতা এস। আমরা দ্রাব্যতা বলতে কি বুঝছিলাম? আমরা দ্রাব্যতা বলতে বুঝছিলাম হচ্ছে সর্বোচ্চ ঘনমাত্রা। এটা বুঝছিলাম আমরা দ্রাব্যতা বলতে। সবাই কমেন্ট করবেন, না হলে এই জিনিসগুলো বুঝবেন না। এখন এই জায়গাটাতে আমার দ্রাব্যতা হচ্ছে এস, এইটারও দ্রাব্যতা এস। তার মানে আমি এইটা যখন আমি কে এসপি বলতে যাব, তখন আমার আসবে হচ্ছে এস স্কয়ার। ভালো করে বুঝবেন, এস স্কয়ার। ঠিক আছে, তখন আপনি টানবেন এটা হচ্ছে এস স্কয়ার। এখন যে জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন বা যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, যদি সাপোজ এ বি টু থাকে, তাহলে সেটা হবে এ, দেখেন এই যে এর, এই জিনিসটা বুঝেন, তারপর আমি দ্রাব্যতার হিসাবটা বুঝতেছি। এর যোজনী হচ্ছে দুই, এখানে ভালো করে বুঝুন। এ এর যোজনী দুই, বি এর যোজনী হচ্ছে এক। এইটা বোঝার চেষ্টা করবা। এর যোজনী দুই, বি এর যোজনী হচ্ছে এক। এইটুকু বুঝো, এর যোজনী দুই, বি এর যোজনী হচ্ছে এক। তার মানে এ হবে টু প্লাস, এ হবে টু প্লাস, জিনিসগুলো ভালো মতো বুঝবেন, জয় বাংলা, প্লাস বি, বি এর যোজনী এখানে এক, তাহলে বি মাইনাস, সেটাই আধান আকারে চলে যাবে, এই যোজনীটাই আধান আকারে যাবে। এখন সমতা করতে হবে, এইটা আছে আমার দুই, তার মানে এখানে আমাকে টু বি দিতে হবে। এখন এই ক্ষেত্রে কেএসপি, এই দ্রাব্যতা গুণফল মানেই হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। এই প্রোডাক্ট মানে গুণফল, সলিউবিলিটি প্রোডাক্ট। ঠিক আছে, আমার কথাটা বুঝবেন। আমার কথা কি বুঝছেন?
কথা কি বুঝছেন? আচ্ছা, এই যে এই দ্রাব্যতা গুণফল যেটাই হোক না কেন, এটা আমার স্বল্প দ্রবণীয় লবণের জন্য প্রযোজ্য। এগুলো স্বল্প দ্রবণীয়, আমি আসবো এই জিনিসগুলোতে আসবো, জাস্ট আমি একটু দেখাচ্ছি। তার মানে এখানে যখন আমি কেএসপি, এই এসপি মানে হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। এস ফর, দেখেন, এস ফর সলিউবিলিটি, পি ফর প্রোডাক্ট, এই জন্য এটাকে বলা হয় কেএসপি। কেএসপি লিখাই হয় হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্টের জন্য। জয় বাংলা, সলিউবিলিটি প্রোডাক্টের জন্য আমরাই দিচ্ছি। দেখেন, তাহলে কেএসপি যখন লিখছেন, তাহলে দেখেন এর দ্রাব্যতা হচ্ছে, আমি এস ধরলাম, এর সর্বোচ্চ ঘনমাত্রা, কি বলছি, সর্বোচ্চ ঘনমাত্রা, তাহলে এস ইন্টু, এটারও এস, কিন্তু সর্বোচ্চ ঘনমাত্রা কত মোল আছে, 2 মোল আছে, তার মানে এখানে আমার 2 মোল হবে। তাহলে 2s, এইটার যে এসটা আছে সেটা আবার স্কয়ার আকারে চলে যাবে। কথা বুঝছেন? জয় বাংলা অবস্থায় দেখেন, এই যে আপনি এখানে দেখবেন, তাহলে s ইন্টু 4s স্কয়ার, তাহলে আসবে হচ্ছে 4s কিউব। কথা বুঝতে পারছেন জিনিসটা? সর্বোচ্চ ঘনমাত্রা, সর্বোচ্চ ঘনমাত্রা, এই জিনিসগুলো বুঝতে হবে, সর্বোচ্চ ঘনমাত্রা। এখন চলে আসি দ্রাব্যতা গুণফল বা এই জিনিসটা, ব্যাপারটা কি জিনিস ভাইয়া, ব্যাপারটা তো বুঝাইলেন। চলে আসে, 2 ধরনের লবণ পাবে না, লবণটা 2 ধরনের পাচ্ছেন। একটা হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ, আর আরেকটা হচ্ছে অতিমাত্রায় দ্রবণীয় লবণ। তো এই স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে ভালো করে বুঝবেন, আমি যেটা বলতে চাচ্ছি সেই জিনিসগুলা আহ খুবই কেয়ারফুলি বুঝবেন। এই স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে হর ক্রিয়ার সূত্র প্রযোজ্য, এইটুকু জাস্ট মনে রাখেন। সঠিকভাবে প্রযোজ্য হয়। ঠান্ডা মাথায় বুঝেন, ঠিক আছে? কারণ এই জায়গাটাতে কিছু কিছু আংশিক দ্রবীভূত থাকে, কিছু কিছু আংশিক দ্রবীভূত থাকবে। কথাগুলো বুঝবা ভালো মতো, এই জিনিসগুলো বুঝতে হবে। তার মানে এই স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে যেগুলা বলতেছি সেগুলা খুব ভালো মতো দেখবেন। স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে দেখবেন দ্রবণটি হবে লঘু, দ্রবণটি হবে কি, লঘু, ঠিক আছে? দ্রবণটি হবে লঘু, আমরাই দিচ্ছি বাই, দ্রবণটি হবে লঘু। আমার কথা কি বোঝা গেছে? এবং এই যে দ্রবটা থাকবে, এই দ্রবটা হবে স্বল্প দ্রবণীয় লবণ বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলতে পারো। মৃদু তড়িৎ বিশ্লেষ্য গুলো স্বল্প দ্রবণীয়, এটাকে বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এই মাগুরা কারো বাড়ি আছে নাকি? মাগুরা কারো বাড়ি আছে? তাহলে এই যে যখন তুমি দেখবা যে ভরক্রিয়ার সূত্র অনুপাতে, ভালো করে বুঝবা, ভরক্রিয়ার সূত্র অনুপাতে যখন দেখতে যাবা, তখন দেখো সিলভার ক্লোরাইড সলিড অবস্থায় থাকে ফার্স্টে, খুবই ঠান্ডা মাথায় দেখতে হবে এটা, হ্যাঁ। এইটা যখন দ্রবণীয় হবে, মানে পানি দিবা, পানি দিলে এটা হবে সিলভার ক্লোরাইড অ্যাকোয়াস। যখন আবার পানি দিবা বা আরেকটু পানি অবস্থা, আয়নিত অবস্থায় চলে যাবে, এটা পানি অবস্থায় চলে যাবে।
এখন এই জায়গাটাতে বোঝার চেষ্টা করো, এই জায়গাটাতে যদি আমি সাম্য ধ্রুবক আনতে চাই, তাহলে ভরক্রিয়া সূত্র অনুপাতে হয় কি জানো? কে বলা হয় সাম্য ধ্রুবক, এটাকে বলা হয় সাম্য ধ্রুবক। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সাম্য ধ্রুবক। তার মানে আপনি দ্রবী দ্রাব্যতা গুণফল যখন নির্ণয় করতে যাচ্ছ, তার মানে তোমার কি কি লাগতেছে? মৃদু তড়িৎ বিশ্লেষ্য লাগবে, এটুকু কনফার্ম থাকতে হবে, যেটা হবে স্বল্প দ্রবণীয় লবণ, যেটা হবে স্বল্প দ্রবণীয় লবণ। এখন চলে আসি, তাহলে সাম্যাঙ্ক কি হবে এই জায়গায়? এজি প্লাস সিএল মাইনাস এজিসিএল। মনে রাখবা এইগুলা হচ্ছে ঘনমাত্রা, এগুলা ঘনমাত্রা না, এগুলাকে বলা হয় সক্রিয় ভর। কি বলা হয় এগুলাকে? বলা হয়, ভালো করে বুঝবেন, এগুলাকে বলা হয় সক্রিয় ভর। মনে রাখবা সলিডের ক্ষেত্রে সক্রিয় ভর অলওয়েজ 1, সলিড বস্তুর ক্ষেত্রে সক্রিয় ভর 1। সলিডের এগুলা লাগবে, কাজে লাগবে। সলিডের ক্ষেত্রে সক্রিয় ভর অলওয়েজ 1। এই কায়রা ইসলামকে কেউ নক দিবি, কায়রা ইসলাম যদি আমার ভিডিও দেখে থাকো আমাকে অবশ্যই আজকালকের মধ্যে নক দিবা। সলিডের জন্য সক্রিয় ভর 1, লিকুইডের জন্য সক্রিয় ভর হচ্ছে এর ঘনমাত্রা, আর গ্যাসিয়াসের জন্য এর সক্রিয় ভর হচ্ছে আংশিক চাপ। এগুলো মনে রাখতে হবে, এইটুকু একটু মনে রাখবা। তার মানে এটা তো আমার সলিড অবস্থায়, তাহলে এটা 1, তাহলে কে, ভালো করে বুঝবা, কে ইজ ইকুয়াল টু এজি প্লাস সিএল মাইনাস। এবং এগুলা যেহেতু লিকুইড অবস্থায় আছে, ভালো করে বুঝবা, এগুলা যেহেতু লিকুইড অথবা অ্যাকোয়াস অবস্থায় আছে, এটা অ্যাকোয়াস, এটা অ্যাকোয়াস, তাহলে অ্যাকোয়াস অথবা লিকুইড অবস্থায় আছে এই জিনিসটা। আবারও বলি, অ্যাকোয়াস অথবা লিকুইড অবস্থায় আছে এই জিনিসটা, তাহলে এই জিনিসটা অবশ্যই এর সক্রিয় ভর হচ্ছে, সক্রিয় ভর হবে এর ঘনমাত্রা। আমার কথা বুঝতে পারছো? সক্রিয় ভর হবে এর ঘনমাত্রা। এই যে সাম্য ধ্রুবকটা, আমি কি বুঝাইতে পারছি? এই যে এই সাম্য ধ্রুবকটা, এইটাকেই আমি বলতে চাচ্ছি যে এসপি অথবা সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল। তাহলে এইটা এর ঘনমাত্রা, যখনই এটা সলিবিলিটি প্রোডাক্ট নিচ্ছ তখনই এই দুইটাকে তোমার বলতে হবে এর সর্বোচ্চ ঘনমাত্রা। কি বলবো? সর্বোচ্চ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা তাড়াতাড়ি বলো। আচ্ছা, এখন প্রশ্ন আসে ভাইয়া, অতিমাত্রায় দ্রবণীয় লবণের ক্ষেত্রে, অতিমাত্রায় দ্রবণীয় লবণের ক্ষেত্রে এটা কেন কাজে লাগে না? দেখেন, এইটাকে কোন সাইন বলে বলতে পারবেন কেউ একজন? এইটাকে, এইটাকে কোন সাইন বলে? এ পাশেও গেছে, এ পাশেও গেছে, কোন সাইন বলতেছে এটাকে? এটাকে কোন সাইন বলে? কেউ বলতে পারবেন? এনিওয়ান? এনিওয়ান ফার্স্ট? উভমুখিতা, গুড, ভেরি গুড, উভমুখিতা। তো দেখা যায় যে যেটা অতিমাত্রায় দ্রবণীয় লবণ, অতিমাত্রায় দ্রবণীয় লবণ, এই অতিমাত্রায় দ্রবণীয় লবণ সেটা ফুললি আয়নিত অবস্থায় থাকে। এটা হচ্ছে ফুললি আয়নিত হয়ে যায়। ফুললি আয়নিত হয়ে যায়।
যদি ফুললি আয়নিত হয়ে যায় এখানে উভমুখিতা থাকে না, তখন এটা একমুখী হয়ে যায়। তাহলে উভমুখিতা না থাকার কারণে এখানে তুমি অবিয়োজিত অণু থাকে না, ঠিক আছে, উভমুখিতা অনুপস্থিত থাকে। এই উভমুখিতা অনুপস্থিত থাকার কারণে এই জিনিসগুলা হচ্ছে অতিমাত্রায় দ্রবণীয় লবণের ক্ষেত্রে এই জিনিসটা মানে অ্যাপ্লিকেবল হয় না। চলে আসি ভাইয়া, অতিমাত্রায় দ্রবণীয় লবণ কোনগুলা? দেখো, অতিমাত্রায় দ্রবণীয় লবণ কোনগুলা? অতিমাত্রায় দ্রবণীয় লবণ দেখো, সোডিয়াম ক্লোরাইড, তারপরে দেখা যায় কপার সালফেট, এরপরে পটাশিয়াম সালফেট, PbNO3, এগুলা অতিমাত্রায় দ্রবণীয় লবণ। ও এত মেসেজ। Na2 CO3, দেখো এই দুইটা কার্বনের অতিমাত্রায়, সকল কার্বনেট কিন্তু এটা অ্যামোনিয়াম কার্বনেট, বেশিরভাগ কার্বনেট কিন্তু আমার অদ্রবণীয়, পটাশিয়াম নাইট্রেট, এই জিনিসগুলো, এই প্রভৃতি লবণগুলো অতিমাত্রায় দ্রবণীয়। আরো অনেকগুলো আছে, পটাশিয়াম ক্লোরাইড ক্লোরাইড অনেকগুলো আছে। আবার স্বল্প দ্রবণীয় লবণ কোনগুলো? তাহলে বলো তো, যে দ্রাব্যতা গুণফল হইতে এলে স্বল্প দ্রবণীয় লবণ লাগবে না অতিমাত্রায় দ্রবণীয় লবণ লাগবে? দেখো, স্বল্প দ্রবণীয় লবণ সিলভার ক্লোরাইড, সিলভারের সকল লবণ, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, ক্যালসিয়াম সালফেট, বেরিয়াম সালফেট, তারপরে Ag2CrO4, তারপরে PbCl2, এগুলো ভালো মতো মনে রাখবেন, এগুলো কিন্তু এমসিকিউতে বারবার আসে যে স্বল্প দ্রবণীয় লবণ কোনগুলা। লেডের আয়োডাইড, লেডের সালফেট, লেড কার্বনেট, তারপরে হচ্ছে কপার কার্বনেট, জিঙ্ক কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সালেট, ক্যাডমিয়াম সালফাইড, জিঙ্ক সালফাইড, লিখে রাখবেন FeOH3। এটা তিনটা ভালো মতো পড়বেন, তিনটা হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ক্রোমিয়াম হাইড্রক্সাইড। দেখেন এই তিনটা হাইড্রক্সাইড ভালো মতো পড়বেন, এই যে এই তিনটা, এই তিনটা হাইড্রক্সাইড ভালো মতো পড়বেন। এই তিনটা হাইড্রক্সাইড ভালো মতো পড়বেন, তিনটা হাইড্রক্সাইড ভালো মতো পড়বেন, হিসাব শেষ। ঠিক আছে, আচ্ছা, এইটুকু বোঝা গেছে। দেখেন এখানে বোঝার কিছু নাই, এগুলো স্বল্প দ্রবণীয়। তাহলে বলেন তো যে দ্রাব্যতা গুণফল হইতে গেলে আপনার কি কি লাগবে বলেন? দ্রাব্যতা গুণফল হতে গেলে কি কি লাগবে, বা দ্রাব্যতা গুণফলের নীতিগুলা কি কি করতে হয়? ঠিক আছে।
তাহলে বুঝতে পারছেন জিনিসটা, বুঝতে পারছেন জিনিসটা কিভাবে কি হয়। এই দ্রাব্যতা গুণফল হয় হচ্ছে কি সাম্য ধ্রুবকের উপর বা সাম্যাবস্থায়, এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে দ্রাব্যতা গুণফল কখন সৃষ্টি হবে? যখন দেখবা যে স্বল্প দ্রবণীয় লবণটা থাকবে, স্বল্প দ্রবণীয় লবণটা থাকবে। স্বল্প দ্রবণীয় লবণ যদি না থাকে তাহলে দ্রাব্যতা গুণফল হবে কি না। ক্লিয়ার? এখন আসুন দ্রাব্যতা গুণফল নির্ণয়। দ্রাব্যতা গুণফল নির্ণয়। চলে আসে, এখন দেখেন দ্রাব্যতাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, ভালো করে বুঝবেন। এই দ্রাব্যতাকে আমি কি দ্বারা প্রকাশ করছি? এস দ্বারা। কথাগুলো বলবেন। দ্রাব্যতাকে আমি এস দ্বারা প্রকাশ করছি। এখন মনে করেন এ এক্স আর বি হচ্ছে ওয়াই, এটা একটা স্বল্প দ্রবণীয় লবণ, এর আমার দ্রাব্যতা নির্ণয় করতে হবে। একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে এক্স হচ্ছে বি এর যোজনী, ওয়াই হচ্ছে এ এর যোজনী, তার মানে এটাই তাদের কি। হ্যাঁ, সবাই কমেন্ট করবেন, তাহলে এটা বুঝতে পারবেন, তাহলে আপনাকে আর প্রবলেম করতে হবে না, আপনাকে আর একদমই প্রবলেম করতে হবে না। ওয়াই হচ্ছে বি এর, তাহলে এখানে কি হবে? এ ওয়াই প্লাস, আমি এটা মাইনাস ধরে নিলাম, এ ওয়াই প্লাস আর প্লাস বি এক্স মাইনাস। এখন দেখেন এখানে ওয়াই আছে, এর মোল সংখ্যা ওয়াই আছে, আর এর মোল সংখ্যা আছে এক্স, তাহলে এখানে হবে এক্স আর এখানে হবে ওয়াই। আপনি সমতা করে নেন, আপনি সমতা করে নেন, আবারও বলি আপনি সমতা করে নেন। সমতা যদি না করেন সেই ক্ষেত্রে আবার ঝামেলা পড়বেন। দেখেন আপনি এখানে সমতা করে নেন, এখানে পড়বেন, এখানে দিবেন আপনি, সরি এখানে দিতে হবে এক্স, এখানে দিবেন আপনি হচ্ছে এক্স, আর এখানে দিবেন হচ্ছে ওয়াই। আপনি কি এই কথাটা বুঝতে পারছেন? কথাটা বুঝতে পারছেন কিনা, এইটুকু বুঝতে পারছেন? এখন যদি আমি এটা দ্রাব্যতা, এটা যেহেতু এটা হচ্ছে আমার সাম্যাবস্থায় চলে আসছে, এটা আমার সাম্যাবস্থায় চলে আসছে, তার মানে এই জায়গায় যদি আমি দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে চাই, দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে চাই, ঠান্ডা মাথায় বুঝবেন এই জায়গাটা, এই জিনিসটা বুঝলে আপনি অ্যান্সার পাই যাবেন। তাহলে দ্রাব্যতা গুণফল কি হবে? এর ঘনমাত্রা, এ ওয়াই প্লাস এর ঘনমাত্রা, ঠিক আছে, এবং এইটা তার সর্বোচ্চ মোল, এইটা তার সর্বোচ্চ মোল, তাহলে কি হবে? এই মোল সংখ্যাটা অবশ্যই থাকবে এখানে, তার মানে এক্স, এবং এইটা থাকবে পাওয়ার আকারে, এটাও এক্স আকারে চলে যাবে। এটুকু বুঝতে পারেন কিনা দেখেন, এটুকু বুঝতে পারেন কিনা দেখেন। এটুকু বুঝতে পারেন কিনা দেখেন। এরপরে দেখেন আবার সেম ভাবে কি আসবে? বি এক্স মাইনাস, এর সর্বোচ্চ মোল কত? সর্বোচ্চ মোল হচ্ছে ওয়াই, সর্বোচ্চ মোল সংখ্যা হচ্ছে ওয়াই, তাহলে এখানে ওয়াই থাকবে, এবং পাওয়ার আকারেও কি যাবে? ওয়াই যাবে, পাওয়ার আকারে ওয়াই। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? আমি কি সবাইকে বুঝাইতে পারছি? এখন যদি আমি এর ঘনমাত্রা ধরে নিলাম এস, বি এরও ঘনমাত্রা ধরে নিলাম এস, ওই যেটা দ্রাব্যতা আর কি, তার মানে কি হবে? এক্স এস টু দি পাওয়ার এক্স ওয়াই
এস টু দি পাওয়ার ওয়াই, দ্যাটস ইট, শেষ। কথা কি আমার বোঝা গেছে? কথা কি আমার ক্লিয়ার হয়েছে? কথা কি আমার ক্লিয়ার হয়েছে কিনা বলেন। চলে আস, যদি এটা হয় তার মানে এ বি টাইপের যৌগ আছে, যে কোনো, মনে করো NaCl, যদিও স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে হয় NaCl, আমি না দেই, এটা দেওয়া উচিত হবে না। সিলভার ক্লোরাইড, এই যে Cl দেই, মনে করেন BaSO4, তারপরে AgBr, AB টাইপের যৌগ। ঠান্ডা মাথায় বুঝবেন, তাহলে আপনার দ্রাব্যতা গুণফল এখানেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে AB অবশ্যই আমার স্বল্প দ্রবণীয়, সেটা ভেঙে যাবে, ভেঙে গেলে কি হবে, A প্লাস B। এর হচ্ছে ঘনমাত্রা S, এরও ঘনমাত্রা S। আমি কিন্তু এটা দ্রাব্যতাই বলতেছি আর কি, সলিবিলিটি আর কি। এর মোল সংখ্যা 1, এর মোল সংখ্যা 1, এখানে তো আর কোনো কিছুই সমস্যা নেই। তাহলে KSP ইজ ইকুয়াল টু কত, S ইন্টু হচ্ছে S, তাহলে কি আসবে, S স্কয়ার। বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে, S স্কয়ার। ঠান্ডা মাথায় বুঝবেন। এরপরে চলে আসে দ্বিতীয় নাম্বার যৌগ, AB2 টাইপের যৌগ। এই গাধা এবং গাধীর দলগুলা, তোমরা কি বুঝতে পেরেছো? এখানে এর যোজনী হচ্ছে 2, তার মানে এর 2 প্লাস হবে। বি এর যোজনী হচ্ছে 1, এটা বুঝতেই পারতেছো, বি এর যোজনী হচ্ছে 1, এটা লাগবে না। তার মানে এটা যখন তুমি করবা, তাহলে এটা কত হবে, এ কত হবে, আল্লাহ, এরা বিরক্ত করতেছে। দেখেন, এ হবে 2 প্লাস প্লাস, বি হবে মাইনাস। ভাইয়া কেন আমরা এইভাবে করি, প্রথমটাকে প্লাস ধরবা, দ্বিতীয়টাকে মাইনাস ধরবা, মনে রাখার বুদ্ধি বললাম আর কি। কিন্তু এখানে ইলেকট্রোনেগেটিভিটির একটা হিসাব থাকে, আমরা ধরেই নিই পরেরটাকে ইলেকট্রোনেগেটিভিটিটা কি থাকে, বা ইলেকট্রন গ্রহণের ক্ষমতাটা বেশি থাকে। যাই হোক, আমরা ওইদিকে আর না যাই। এরপরে চলে আসি, এখানে কত আছে, 2 আছে, তার মানে এখানে 2 হবে। তার মানে যখন আপনি এই জায়গাটাতে, তাহলে এস এরও ঘনমাত্রা, এস এরও ঘনমাত্রা, তাহলে এখানে কে এস পি কত হবে, দেখেন এস ইন্টু, এখানে 2 আছে, এস আছে, 2s, সেটার উপরে চলে যাবে স্কয়ার, তাহলে এটা চলে আসবে হচ্ছে 4s3। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলেন, বুঝতে পারছেন ক্লিয়ার কিনা? কারণ আপনাকে আমি বলছিলাম যে KSP ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে A2 প্লাস এর ঘনমাত্রা বা দ্রাব্যতা, আর এখানে আসবে হচ্ছে 2B মাইনাস সেটার উপর স্কয়ার। মোল সংখ্যাটা এই জায়গায় মনে রাখবেন, মোল সংখ্যাটা পাওয়ার আকারে চলে যায়, দ্রাব্যতা গুণফলে এটা মনে রাখতে হবে, মোল সংখ্যা পাওয়ার আকারে যাবে। মোল সংখ্যাটা কি আকারে যাবে ভাইয়া, পাওয়ার আকারে যাবে। সেম ভাবে তুমি যদি বলো AB3, এটা বের করো তো তোমরা, AB3, তাহলে A এর যোজনী হচ্ছে 3 আর B এর যোজনী 1, তার মানে এখানে কত হবে, A3 প্লাস প্লাস 3B মাইনাস, তার মানে এখানে KSP কত আসবে, বের করো সবাই, KSP কত আসবে, KSP কত আসবে বের করো। এরপরে চলে আসি A2B3 টাইপের যৌগের জন্য, এই KSP কত আসবে বের করো। দেখো এটা দেখো, A2B3 টাইপের যৌগের জন্য, তাহলে A এর যোজনী হচ্ছে আমার 3 আর B এর যোজনী হচ্ছে আমার 2, এটা মনে রাখলেই হবে। A এর যোজনী হচ্ছে আমার 3 আর B এর যোজনী হচ্ছে আমার 2,
তাহলে দেখেন এই জায়গাটাতে কি আসবে, এ 3 প্লাস কত 3 প্লাস 2a3 প্লাস, এটা বের করো কেএসপি কত 27 is to the power 4, very good মাইশা, very good, 27 is to the power 4। 2 মাইনাস, দেখেন এইটাও এস এটাও এস কিন্তু আছে 3, তার মানে কত আসবে এস ইন্টু 3s এস কিউব চলে যাবে, তার মানে 27 is to the power 4, 27 is to the power 4। এরপরে এই জায়গায় চলে আসেন, এটার কেএসপি কত আসবে দেখেন সেম, এস 2s স্কয়ার ইন্টু 3s কিউব, কারণ এখানে সর্বোচ্চ ঘনমাত্রা 3 মোল, এটা 2 মোল, তার মানে এখানে আসবে 4s স্কয়ার ইন্টু 27 s টু দি পাওয়ার 5। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে সবার? কথা বোঝা গেছে? থার্টি সিক্স কোথায় আসবে? এই 36 কোথায়, এটা কি প্লাস, এটা ইনটু 36 কেন হবে? বোকার মতো লিখিও না। ক্লিয়ার? দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল ক্লিয়ার কিনা? তাহলে দেখেন এখন চলে আসবে দ্রাব্যতা ও দ্রাব্যতা গাণিতিক সম্পর্ক চলে আসে, তাহলে চলে আসেন তাহলে দ্রাব্যতা গুণফল বলতে কি বোঝায়, এরপরে এই আসল জিনিস, তাহলে দ্রাব্যতা গুণফল বলতে আমরা কি বুঝি? তাহলে দ্রাব্যতা গুণফল বলতে আমরা বুঝি যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয়, লেখেন নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয়, এখানে অবশ্যই এই জিনিসটা মাইন্ডে রাখবেন, এটা বলছি আমি নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা চেঞ্জ হলে দ্রাব্যতা গুণফল চেঞ্জ হয়ে যাবে। কোন স্বল্প দ্রবণীয় লবণ কোন স্বল্প দ্রবণীয় লবণ বা কোন স্বল্প লবণ থেকে উৎপন্ন আয়ন সমূহের ঘনমাত্রা সর্বোচ্চ ঘনমাত্রার গুণফল, এটাই হচ্ছে আমার দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতা কাকে বলে লিখতে পারবেন না? আচ্ছা, যদি এই জায়গাটা বুঝবেন নির্দিষ্ট তাপমাত্রা, এখানে কয়েকটা আমি পোর্শন লিখে দিব, চলে আসেন। তাপমাত্রার পরিবর্তনে এটি চেঞ্জ হয়ে থাকে, তাপমাত্রার পরিবর্তনে এটি চেঞ্জ হয়, ঠিক আছে? একটু দাও, হ্যাঁ বল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বসাই দেবো এটা। আচ্ছা ম্যাথ টু এমসিকিউ ডান, ঠিক আছে, বায়োটা বসাই দিচ্ছি।
কালকে দে। আচ্ছা কালকে দিতে হবে, প্যারা নাই এটা, মানে ঠান্ডা মাথায় দিতে। আচ্ছা আমি তো ক্লাস নিচ্ছি, ক্লাসটা শেষ করে দেখবো না, তোকে ফোন দিব পরে। আচ্ছা দেখো এখানে দেখো, আমরা যেটা দেখবো যে তাপমাত্রার পরিবর্তনে এটি পরিবর্তন হচ্ছে, খুবই ভালো কথা। এখন কয়েকটা জিনিস মনে রাখবা। এই দ্রাব্যতা তোমার স্বল্প দ্রবণীয় এবং সব ধরনের দ্রবীভূত পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হয়, সকল দ্রবীভূত পদার্থের জন্য প্রযোজ্য হয়, ঠিক আছে? এটা মনে রাখবা, সকল দ্রবীভূত পদার্থের জন্য হয়। বাট দ্রাব্যতা গুণফল কি হবে? সবাই একটু বলো তো, দ্রাব্যতা গুণফল কি হবে? দ্রাব্যতা গুণফল কি এটা হবে? ভালো করে বুঝবেন। দ্রাব্যতা কি, দ্রাব্যতা কি সকল ধরনের দ্রবীভূত পদার্থের জন্য হবে? না। গুড, ভেরি গুড মাইশা, ভেরি গুড। দ্রাব্যতা গুণফল হবে শুধুমাত্র স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ, আয়নিক যৌগের জন্য। এই মাইশা তুমি কি এটা আগে পড়ছিলা কোথাও নাকি? আগে কোথাও পড়ছিলা? চলে আসে। দেখা যায় যে আহ দ্রাব্যতাটা একটু বুঝবেন ভালো মতো। দ্রাব্যতাটা সম আয়নের ক্ষেত্রে, সম আয়নটা পড়াবো আমি, সম আয়নে চেঞ্জ হয়। বা সম আয়নের ইফেক্টটা দ্রাব্যতার মধ্যে আছে, যে সম আয়ন প্রভাব থাকলে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্রাব্যতা কমে যায়, বা দ্রাব্যতা গুণফলে সম আয়নের কোনো প্রভাব নাই। সম আয়নের প্রভাব নাই। দ্রাব্যতা গুণফলে সম আয়নের কোনো প্রভাব নেই। এটুকু ক্লিয়ার? এরপর একটা বইয়ের মধ্যে পার্থক্য আছে কিনা আমি জানি না, দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের তুলনা করবেন, এটা আমি পাঠাই দিব। দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের আহ মানে তুলনা করবেন, ঠিক আছে? দেখা যায় এখানেই সবগুলো আসে। দেখেন, দ্রাব্যতা সময়ায়নে, দ্রাব্যতা সকল পদার্থের জন্য প্রযোজ্য, দ্রাব্যতা গুণফল স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। তাপমাত্রার পরিবর্তনে এটি পরিবর্তন হয়, মানে দ্রাব্যতা গুণফল যেমন পরিবর্তন হয়, তাপমাত্রার পরিবর্তনে দ্রাব্যতাও পরিবর্তন হয়। আর এখানে দেখবেন সময়ায়নের জন্য পরিবর্তন হয়, সময়ায়নের জন্য দ্রাব্যতা পরিবর্তন হয়, বা দ্রাব্যতা গুণফলে সময়ায়নের কোনো প্রভাব নেই। প্রভাব নেই, ভালো করে বুঝবেন, সময়ায়নের কোনো প্রভাব নেই, সময়ায়নের প্রভাব নেই। কোথায়? এটা দ্রাব্যতা গুণফলে। আমার কথা কি বুঝতে পারতেন? আপনি এইটুকু করলে আপনি দেখবেন সবগুলো এই জিনিসগুলা মানে খুবই স্পেসিফিক ভাবে মানে আলোচনা করতে পারতেছেন, বা কিভাবে কিভাবে কি করতে হয় সেই জিনিসগুলো করতে পারবেন, ঠিক আছে? এই জিনিসগুলো ইজিলি করতে পারবেন। কথা বুঝতে পারছেন এই জিনিসটা? ক্লিয়ার কিনা বলেন? ওকে, মাইশা কেমন লাগতেছে তোমাকে? মিডিয়াম এর সাথে জার্নি কেমন লাগতেছে বলো, গল্প শুনি। আয়নিক গুণফল। আচ্ছা আমি চেষ্টা করব যে যদি তোমরা সবাই কন্টিনিউ করো, আরো সেকেন্ড ফেজে, সেকেন্ড ফেজে ভর্তি নেব। চেষ্টা করব সেকেন্ড ফেজটা হচ্ছে জুমে করানোর, পেইড জুম কেনার চেষ্টা করব। দেখা যায় তোমাদের রিভিউ বা তোমাদের সবকিছুই কিন্তু তোমাদের রিভিউ
বুঝতে পারো জিনিসটা, ভালো বললে তো হইলোই, ঠিক আছে, ইটস নট আ বিগ ডিল। বুঝতে পারো পড়াগুলা? পড়াগুলা কি তোমার কাছে মনে হয় যে ইজি হচ্ছে? হ্যাঁ, আমি একটু বেশি পড়াই, এই জিনিসগুলা বইয়ে পাবা না। আমি একটু জিনিসগুলা বেশি পড়াই, কারণ এই জিনিসগুলা মানে একটু ইম্পর্টেন্ট। ভালো করে বুঝবে, এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, গাইলেও খাও বেশি। ঠিক আছে, চলে আসি। চলে আসি, লেখেন যে দ্রবণে কোন দ্রব্যের বিয়োজনের ফলে। কায়রা ইসলাম যে কেন আসে না? এই ইয়ে কই, দীপ্তি আর সোহা এরা কোথায়? দ্রবণে কোন দ্রব্যের বিয়োজনের ক্ষেত্রে। লেখেন কোন দ্রবণের বিয়োজনের ক্ষেত্রে উৎপন্ন উপাদান, ঠিক আছে, উৎপন্ন উপাদান। আচ্ছা দেখেন, এই জায়গায় যদি আমি আপনার দ্রাব্যতাটা সহজভাবে লিখি, এই জায়গায় দ্রাব্যতা গুণফল ইকুয়াল টু এরকম লিখবেন, মোল সংখ্যা ইন্টু এস টু দি পাওয়ার মোল সংখ্যা। শেষ। এটা আমি সহজ ভাষায় লিখে দিলাম, এটা আমি লিখতে চাইছিলাম। ও তুই এখানে আসোস? এরা হচ্ছে আমার দুইজন, এই দীপ্তি আর সোহা হচ্ছে দুইজন আমার রেগুলার স্টুডেন্ট, সাথে কায়রা ইসলাম ছিল। এই তোরা কায়রার কোনো খবর জানিস? কায়রার খবর জানিস? কায়রা দ্রবণে কোন দ্রব্যের বিয়োজনের ফলে উৎপন্ন উপাদান, ভালো করে বুঝবেন, উৎপন্ন উপাদান আয়ন সমূহের এইখানে একটু ভালো মতো বুঝেন, জাস্ট যে জিনিসটা লিখবো, ঘন মাত্রার গুণফল। ঘনমাত্রার গুণফল, আয়নিক গুণফল। দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য পয়েন্ট। এখানে আমি ঘনমাত্রা বলছি, এখানে আমি ঘনমাত্রা বলছি, এখানে কি আমি বলছি সর্বোচ্চ ঘনমাত্রা? এখানে কি আমি বলছি সর্বোচ্চ ঘনমাত্রা? দিস ইজ দ্য পয়েন্ট। যখনই যখনই সর্বোচ্চ ঘনমাত্রা বলবে, তখনই তুমি কি বলবা? যখনই সর্বোচ্চ ঘনমাত্রা বলবে তখন কি বলবা? সর্বোচ্চ ঘনমাত্রা বললে কি বলবা? কথা বলে না, কথা বলে না কেন? এই গাধার দলগুলো এই জন্য মেজাজ করো না। যখনই বলবে সর্বোচ্চ ঘনমাত্রা, তখনই বলবা হচ্ছে দ্রাব্যতা। এটাও ওই স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে প্রযোজ্য, এই জিনিসটা বুঝবেন। আর হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখেন, এখানে আমি কয়েকটা জিনিস মিন করব, এখানে আমি ঠিক কয়েকটা জিনিস মিন করব। আপনারা এই মিনিং গুলো যদি বুঝেন তাহলে আপনাদের পড়তে হবে না বাসায়। এখানে কি আমি বলছি সম্পৃক্ত দ্রবণে? এখানে কি আমি বলছি সম্পৃক্ত দ্রবণে?
বলছি সম্পৃক্ত দ্রবণে, এটা কিন্তু সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। এটা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। বোঝার চেষ্টা করবেন। তাহলে এটা হবে যে কোনো দ্রবণের ক্ষেত্রে। যে কোনো দ্রবণের ক্ষেত্রে। যে কোনো দ্রবণের ক্ষেত্রে। বোঝার চেষ্টা করেন এই জায়গাটা, এই জায়গাটা বোঝার চেষ্টা করেন। ক্লিয়ার করতে পারছি? তাহলে এটা হবে যে কোনো দ্রবণের ক্ষেত্রে। কেউ এত মেসেজ দেয় কিভাবে পড়ার সময়, আমি এটা বুঝি না। বাট এই যে আয়নিক যৌগটা আছে, আমি আবারও বলি, এটা ঘনমাত্রা রিলেটেড। এটা হচ্ছে ঘনমাত্রা। তার মানে এই জায়গায় যখন দেখবেন ঘনমাত্রার সম্পর্ক, তার মানে এই জায়গায় দেখবেন যে ঘনমাত্রা পরিবর্তনে, ঘনমাত্রা পরিবর্তনে আয়নিক গুণফল পরিবর্তন হয়। আয়নিক গুণফলে কি হয়? পরিবর্তন। খুবই মানে পোলাইটলি বোঝার চেষ্টা করেন, এখানে কোনো প্রকার জ্ঞানজাম নাই। তাহলে ঘনমাত্রার সাথে এটা আয়নিক গুণফল পরিবর্তন। এই আয়নিক গুণফলকে বলা হয় আয়নিক প্রোডাক্ট। এই জন্য এটাকে প্রকাশ করা হয় কে আইপি দ্বারা। জাস্ট এইটুকুই। এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? কে আইপি দ্বারা। আর কিছু না, কে আইপি দ্বারা। এটুকু জ্ঞান বুঝাইতে পারছি আপনাদের। এটা প্রকাশ করা হয় কে আইপি দ্বারা। এটুকু ক্লিয়ার আপনাদের? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এইটুকু? চলে আসে। কে আইপি নির্ণয় কিভাবে করবেন দেখেন। কে আইপি নির্ণয়, আচ্ছা কেন আমি এতবার কমেন্ট নিচ্ছি, কারণ এই জিনিসগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলাই পরীক্ষায় আসে। কে আইপি নির্ণয়, চলেন, এটা হচ্ছে ঘনমাত্রা টু দি পাওয়ার মোল সংখ্যা, আর কিচ্ছু না। এখানে কিন্তু আমি বলি নাই সর্বোচ্চ ঘনমাত্রা, বলছি তার মানে এখানে সর্বোচ্চ মোল সংখ্যাটা যাবে, আর কিছু না। ঘনমাত্রা টু দি পাওয়ার মোল সংখ্যা যদি আপনি করেন, সেই ক্ষেত্রে ইজিলি এটা পেয়ে যাবেন, এই যে ঘনমাত্রা টু দি পাওয়ার মোল সংখ্যা। সেম ভাবে যদি আপনি এই জায়গাটাতে করার চেষ্টা করেন, কি আছে? এ বি, তাহলে এ প্লাস বি মাইনাস প্লাস, তার মানে এটা কি হবে? এস ইন্টু হচ্ছে এস, তাহলে এস স্কয়ার। এইটা হবে এর কে আইপি। এইটা হবে হচ্ছে কে আইপি। আবার চলে আসেন, যদি এরকম বলি এ বি টু টাইপের যৌগ, তাহলে কি হবে এখানে? এস ইন্টু হচ্ছে এস স্কয়ার, তার মানে এস কিউব। এইটা হবে হচ্ছে এ বি টু এর কে আইপি। কে আইপি।
আমার কথা বুঝতে পারছেন? কেএসপি কেআইপি, কেএসপি এবং কেআইপি জিনিসগুলো বুঝতে পারছেন? জিনিসগুলো কিভাবে হচ্ছে? ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে কিনা বলেন? ক্লিয়ার হচ্ছে কিনা? আপনাদের ক্লিয়ার হচ্ছে কিনা? ক্লিয়ার হচ্ছে কিনা? এই কেএসপি বলেন আর কেআইপি বলেন, এদের সাধারণত কোনো একক থাকে না, কারণ দুইটাই সাধারণত কোনো একক থাকে না। দেখা যায় কেএসপি বা কেআইপি, কেআইপি এদের সাধারণত কোনো ইউনিট নাই। যদি এটার মান দেয়া থাকে, ভালো করে বুঝবেন, যদি এটার শুধুমাত্র মান দেয়া থাকে, যদি এটা শুধুমাত্র মান দেয়া থাকে, আহ এর সাধারণত ইউনিট না থাকলেও এই জায়গায় কিছু ইউনিট আমরা দেখব। এর ইউনিট কখন থাকে না বা কখন নাই সেই জিনিসগুলো আমরা দেখব। ইউনিট নেই, খুবই ভালো কথা, বাট এই জায়গায় একটা কিন্তু ইউনিটের একটা ব্যাপার আছে। ইউনিটের ব্যাপার আছে, আমি আপনাদেরকে ইউনিট গুলো দেখাচ্ছি। এখানে ইউনিটের একটা ব্যাপার স্যাপার আছে। এটা অনেকে বলবে যে ইউনিট নাই বা এটা ওইটা, বাট এখানে ইউনিটের একটা ব্যাপার স্যাপার আছে। এটার ম্যাথমেটিক্যাল টার্মগুলো, তিনজন কেন হয়ে গেল? কে কে চলে গেল? তিনজন হয়ে গেছে, তিনজন হয়ে গেল, কে কে চলে গেল সেটা বলেন। কে কে চলে গেল বলেন। আচ্ছা, চলে আসেন। এখন একটু বোঝার চেষ্টা করেন যে এসপিআইপি ইউনিট নাই, আপনি বলছেন, খুবই ভালো কথা, একক নাই, খুব ভালো কথা, কিন্তু যখনই দেখবেন এস কিউব আছে অবশ্যই ইউনিট চলে আসবে। তার মানে ইউনিটের জন্য যখন যাবেন, মানে ইউনিটটা বসাবেন, ইউনিট কে এসপি কে আইপি ডিরেক্টলি বসালে ইউনিট নাই, বাট যখন এখানে এস কিউব বা এস স্কয়ার অথবা এস টু দি পাওয়ার 4 থাকে, তখন আপনি এরকম করবেন, মোল পার লিটার টু দি পাওয়ার মোট সংখ্যা। দেখেন, এটা লিখতে পারেন, আহা, এই উল্টাপাল্টা জিনিসগুলো হয়, কারণ ঘনমাত্রা একক কি? মোল পার লিটার, তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার মোট ঘাত, যেটাই লিখেন না কেন, মোট ঘাত লিখবেন না কি করবেন সেটা, এটা হবে তার আসল ইউনিট, এটা হবে তার আসল ইউনিট। কথা বুঝতে পারছেন? কারণ আপনি জানেন এটা তো এক প্রকারের ঘনমাত্রা, কিন্তু সর্বোচ্চ ঘনমাত্রা, জাস্ট ঘনমাত্রার উপরে টু দি পাওয়ার মোট ঘাত। মোট ঘাত এই যে 4 থাকলে 4, 2 থাকলে 2, 3 থাকলে 3, দ্যাটস ইট, শেষ আর কিছু। আমি কি আপনাকে ক্লিয়ার করতে পারছি? যদি আপনাকে ইউনিট চায়, কিন্তু আদৌ কিন্তু এটার আসল, যখন দেখবেন যে কেএসপি বা কেআইপি এটার ইউনিট কত, যদি ডিরেক্টলি চায় তখন বলবেন ইউনিট নেই, বাট যখন এরকম টাইপের ম্যাথ দিয়ে যাবে যে এটা ইউনিট কত, তখন আপনি দেখবেন যে এস টু দি পাওয়ার 4 হইলে এটার মোট ঘাতটা হবে। তাহলে যদি আমার 4 হয়, সরি, আপনার যদি মনে করেন যে আমার মোট ঘাত 4 হয়, তাহলে এটার একক হবে মোল টু দি পাওয়ার 4 লিটার টু দি পাওয়ার -4। যদি মোট ঘাত আমার হয় 5,
তাহলে ইউনিট আসবে হচ্ছে মোল টু দি পাওয়ার 5 লিটার টু দি পাওয়ার -5। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আমি কি বুঝাইতে পারছি? হুম, আমি কি আপনাকে বুঝাইতে পারছি? বলেন, ভালো মতো বলেন। আমি যদি আপনাকে বুঝাইতে না পারি, এই ক্ষেত্রে আমি ব্যর্থ। আমি যদি আপনাকে এই যে এই জিনিসগুলো বুঝাইতে না পারি, সেক্ষেত্রে আমি ব্যর্থ। কারণ এই জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট, বা এই জিনিসগুলো আপনাকে জানার জন্য এটা অবশ্যই 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 আপনাকে বেশ খানিকটা কষ্ট করতে হবে। কারণ এই জিনিসগুলো আসলেই মানে পরীক্ষায় আসার মতো, বা পরীক্ষায় আসলে আহ, খুব ইম্পর্টেন্স যদি বলি, তাহলে এইগুলাই এমসিকিউ এর জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট। এখন চলে আসি দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল। ভাইয়া কিভাবে কাজে লাগে দেখেন। অধক্ষেপ সৃষ্টি হবে কি হবে না, দেখেন। অধক্ষেপ সৃষ্টি হবে কি হবে না, এই জিনিসটা যদি হয়, কেউ কি বিরক্ত ফিল করতেছেন? বিরক্ত ফিল করলে বলবেন। অধক্ষেপ সৃষ্টি হবে কি হবে না, একটু বুঝবেন এই জায়গাটাতে। অধক্ষেপ সৃষ্টি হবে কি হবে না, এটাই নির্ভর করে এই কেএসপি বা কে আইপি এর উপর। কেএসপি অথবা কে আইপি এর উপর নির্ভর করবে এই অধক্ষেপ সৃষ্টি হবে কি হবে। চলে আসে কে এসপি যদি কে আইপি এর সমান হয়, কেএসপি যদি কে আইপি এর সমান হয়, তাহলে সেটা হবে সম্পৃক্ত দ্রবণ। কেএসপি যদি কে আইপি এর সমান হয়, সেটা হবে আমার সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে? দেখেন, কেএসপি যদি কে আইপি এর সমান হয়, সেটা হবে সম্পৃক্ত দ্রবণ। কেএসপি যদি বড় হয় কে আইপি এর থেকে, কেএসপি যদি বড় হয় কে আইপি এর থেকে, তাহলে সেটা হবে অসম্পৃক্ত দ্রবণ। আমি অসম্পৃক্ত দ্রবণ বলছিলাম যখন দেখবেন কে আইপি অনেক বড় কে এসপি এর থেকে, তার মানে অধক্ষেপ করবে। এবার বুঝেন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন এই জায়গাগুলো। আমি কি বুঝাইতে পারছি এই জিনিসটা? আমি কি বুঝাইতে পারছি এই জিনিসটা? কেএসপি যদি বড় হয় কেআইপি এর থেকে, সেটাকে বলবো সম্পৃক্ত দ্রবণ। সরি, সমান হয়। যদি গ্রেটার দেন হয়, আর যদি গ্রেটার দেন হয়, ভাইয়া মনে থাকবে না, মনে থাকবে না। মনে রাখার বুদ্ধি এখন কেমনে কই? মনে রাখার বুদ্ধি কিভাবে বলি? আচ্ছা, এস দিয়ে মনে রাখবা অসম্পৃক্ত, এস দিয়ে অসম্পৃক্ত। আহ
অ থাকতেছে, খুবই ভালো কথা। এস ফর সম্পৃক্ত মনে রাখবা, এস দিয়ে সম্পৃক্ত মনে রাখবা। তাহলে কে আই এস পি যখন বড় হবে তার মানে অসম্পৃক্ত হচ্ছে, অসম্পৃক্ত, এস দিয়ে সম্পৃক্ত, বাংলা করো না বাংলিশ, সম্পৃক্ত, এই টাইপের আর কি, এটা হচ্ছে বাংলিশ টাইপের। ঠিক আছে, এটা হচ্ছে সম্পৃক্ত, এই টাইপের বাংলিশ। আবার যদি দেখো কে আইপি, আইপি হইলে অদক্ষেপ পড়বে, শেষ, আইপি হইলে অদক্ষেপ, এই তো সহজ। এরপরে আপনারা বাসার কাজ থাকবে হচ্ছে আপনাদের দ্রাব্যতা গুণফল আর আয়নিক গুণফলের মধ্যে পার্থক্য। গুণফুল কেন লিখতেছি রে, মাথা খারাপ হয়ে গেছে। এটা বাসার কাজ থাকবে, এটা বাসার কাজ থাকবে। 5টা পয়েন্ট লিখবেন এটাতে, 5টা পয়েন্ট লিখবেন। 5টা পয়েন্ট দেখেন, পার্থক্য লেখার কিছু কিছু নিয়ম আছে। প্রথমে আপনি লিখবেন সংজ্ঞা, এরপর আপনি পার্থক্য দিবেন, তাপমাত্রার পার্থক্য লিখবেন, সিমিলারিটিস থাকলে সিমিলারিটিস লিখবেন, এই টাইপের জিনিসগুলা এইভাবে লিখবেন। হ্যাঁ, পার্থক্য লেখার কিছু কিছু ডিফারেন্সিয়েট করার কিছু কিছু প্রসেস আছে। প্রথমে আপনাকে অবশ্যই অবশ্যই যে জিনিস দুইটা লিখবেন ওটা সংজ্ঞায়িত করতে হবে, যে জিনিস দুইটা লিখবেন ওটা সংজ্ঞায়িত করতে হবে, এই জিনিসটা ভালো মতো বুঝবেন। আরো কয়েকটা জিনিস পড়বেন, কয়েকটা জিনিস বলে দিলাম যে লেখেন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বনেটের দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল 2.5 into 10 to the power, যেগুলো জিনিস পড়তে বলছি এগুলো পড়লেই হবে। 8.7 into 10 to the power minus 9 বলতে কি বুঝো? এই জিনিসটা তোমাকে পড়তে হবে, এই জিনিসটাও তোমার এইচডব্লিউ থাকবে। এগুলা লিখে লিখে কালকেই সাবমিট করবেন আমাকে, কালকে সাবমিট করবেন। কালকে আপনাদের ক্লাস হবে? হ্যাঁ হবে, আপনাদের ক্লাস কালকে, বলে দেবো আপনাদের কখন ক্লাস হবে কালকে। কালকে এটা সাবমিট করবেন, ঠিক আছে? কালকে এই জিনিসটা সাবমিট করবেন অবশ্যই, এই দুইটা জিনিস। যে সাবমিট করবেন না ওকে ক্লাস থেকে বাইরে করে দিব আমি, লাথি মারে। চলে আসেন, ম্যাথমেটিক্স প্রবলেম সাম, এটা কিন্তু হাজারি স্যারের বইয়ে না, অতএব তুলে নেবেন। কে কোন 3টা গাধায় আছে দেখি, কোন গাধা 3টায় আছে, কোন গাধা 3টায় আছে দেখি ক্লাস করার জন্য। আচ্ছা দেখেন, সর্বপ্রথম যেটা ম্যাথ আসবে, তুই এতক্ষণ আসিস সেটা তো খুবই খারাপ কথা। তাহমিদ আহনাফ, তোর তো এতক্ষণ মানে চলে যাওয়া উচিত। তুই তো ক্লাস করিস, অর্ধেক ক্লাস করিস, অর্ধেক ক্লাস করস না। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয়, দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় দ্রবণে লেড সালফাইড এর দ্রাব্যতা লেড সালফাইডের দ্রাব্যতা 4.40694 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 গ্রাম পার লিটার হলে
পিবিএস এর দ্রাব্যতা গুণফল কত? সর্বপ্রথম কমেন্ট করবেন। ইভা কি খাইতে চলে গেছো? সর্বপ্রথম প্রথম কমেন্টটা করবেন। দ্রাব্যতা গুণফলের আমি ইউনিট কি পড়াইলাম আপনাকে এখনই? দেখেন ইউনিট নাই, ঠিক আছে, কিন্তু ইউনিট কি পড়াইলাম সেটা দেখেন। ধ্রুবক, তো ধ্রুবকের ইউনিটটা বলবেন, তাড়াতাড়ি বলেন, দেরি করবো না, তাড়াতাড়ি বলবেন। মোল পার লিটার, ভেরি গুড। সবাই একটু করেন। এখানে কি আছে? এখানে কি আছে? গ্রাম পার লিটার, ভেরি গুড। এখন আপনি গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে নিবেন, কিভাবে নিবেন? এটাতে আপনাদেরকে শেখানো হয়েছে আণবিক ভর দ্বারা গুণ করে না ভাগ করে? আণবিক ভর দ্বারা গুণ করে না ভাগ করে? তাড়াতাড়ি বলবেন। আণবিক ভর দ্বারা গুণ করে না ভাগ করে? তাড়াতাড়ি বলেন, দেরি করবো না। ভাগ করে, ভেরি গুড, ভাগ করে। লাথি খাবি, একদম লাথি খাবি। আণবিক ভর দ্বারা ভাগ করে কেন বলছিলাম মনে পড়ে কিনা জানি না। গ্রাম থেকে যখন তুমি মোলে যাবা, গ্রাম থেকে যখন তুমি মোলে যাবা, আবারও বলি, গ্রাম থেকে তুমি যখন মোলে যাবা, তখন এই গ্রাম থেকে মোলে যাচ্ছ, খুবই ভালো কথা। তাহলে গ্রামটাকে আমি আউট করে দিচ্ছি, গ্রামটাকে আউট করে দিচ্ছি, তার মানে আমাকে ভাগ করতে হবে, আর কিচ্ছু না। তাহলে এখানে লেখো যে দ্রাব্যতা is equal to 4.40694 into 10 to the power minus 12 divided by lead সালফাইডের আণবিক ভর হচ্ছে 239। lead সালফাইডের আণবিক 239, এটা হচ্ছে মোল পার লিটারে চলে আসবে। তাহলে দ্রাব্যতা এখান থেকে তুমি পাবা 1.844 into 10 to the power minus 14 মোল পার লিটার। মোল পার লিটার পাইলা। এখন তুমি দ্রাব্যতা গুণফল বের করো। কিভাবে দ্রাব্যতা গুণফল বের করবা? ফার্স্টে দেখো পিবিএস বের করো, দেন এখান থেকে লিখবা পিবি টু প্লাস প্লাস হচ্ছে এস টু মাইনাস। আমার এখানে সমতা করার কোনো প্রশ্নই উঠে না। তাহলে এখানে তোমার কি আসবে? কে এস পি ইকুয়াল টু, এটাও এস এটাও এস, তার মানে আপনার চলে আসবে এস স্কোয়ার। তার মানে এখান থেকে চলে আসবে 1.844 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 মোল স্কয়ার পার লিটার স্কয়ার, এটার উপরে স্কয়ার। তার মানে এখান থেকে মানটা চলে আসবে 3.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 মোল স্কয়ার পার লিটার। দ্যাটস ইট। বুঝতে পারছো কিভাবে আনতে হয়? দ্রাব্যতা গুণফলটা কিভাবে আনছো? ক্লিয়ার? খুবই সহজ। পরের ম্যাথে চলে যাও।
এটা বক্স আছে এখানে, ভালো করে বুঝো। এটা পানির পাত্র। এখানে বলা হইল যে তোমার 25°C Ba3PO42 PO42 এর দ্রাব্যতা গুণফল বলা আছে, KSP বলা আছে 6 × 10⁻⁻39 mole to the power 5 liter to the power 5। প্রশ্ন এখানে বলছে, এখানে কোশ্চেন চাইছে যে মোলার ঘনমাত্রা Ba2+ আর হচ্ছে PO43- এর ঘনমাত্রা, অথবা জাস্ট ঘনমাত্রা অথবা মোলার ঘনমাত্রা। এটা একটু ট্রাই করেন, আমি আসতেছি 2 মিনিট, একটু ট্রাই করেন, আসতেছি। এটা একটু ট্রাই করতে লাগে না।
দেখেন এখানে আমার চাইছে হচ্ছে মোলার ঘনমাত্রা, তাহলে প্রথমে আমি এটাকে ভাঙে নিব, ভাঙে নেওয়ার পর যেটা করব যে এর ঘনমাত্রা, এর হচ্ছে চার্জ হচ্ছে এত, এর চার্জ হচ্ছে এত, তার মধ্যে এটা সমতা করছি। তার মানে KSP ইকুয়াল টু দেয়া আছে, তাহলে KSP ইকুয়াল টু হচ্ছে 3s কিউব বাই 2s স্কয়ার। এটা তো আপনি জানেন যে এখানে 3 আছে, 3 এর ঘনমাত্রা হচ্ছে s, এটা ঘনমাত্রা হচ্ছে s, এটা হচ্ছে সর্বোচ্চ ঘনমাত্রা, তার মানে এটা হচ্ছে দ্রাব্যতা। এরপরে চলে আসি যে এই যে আপনি 108 দিয়ে এটাকে ভাগ করবেন, 108 দিয়ে ভাগ করার পর আপনি এখানে s টু দি পাওয়ার 5 থাকে, 5 রুট করবেন, এটা অ্যান্সার চলে আসবে। 5 রুট তো করতে পারেন নাকি? 5 রুট করতে পারেন, ক্যালকুলেটরে করলেই চলে আসবে। 5 দিয়ে রুট চাপবেন, ঠিক আছে? এখন চলে আসেন, এখন আপনি এখানে s এর মানটা পেয়ে গেছেন, এইটা হচ্ছে আমার দ্রাব্যতা, ভালো করে বুঝুন, এইটা হচ্ছে আমার দ্রাব্যতা, তাই কিনা? তাহলে এটা সিঙ্গেল, তেল সব পড়ছে, লাইটটা অফ করার কি দরকার ছিল? হুম, কিছু বুঝি না আসলে, যাই হোক চলে আসবে এখানে। এটা হচ্ছে আমার দ্রাব্যতা। এখন দেখো এই যে দ্রাব্যতাটা তুমি দেখলা, খুবই ভালো কথা, তার মানে তুমি জানো কি সর্বোচ্চ ঘনমাত্রাটাই দ্রাব্যতা, সর্বোচ্চ ঘনমাত্রাটাই কি দ্রাব্যতা। এখন এই জায়গাটাতে আমার ঘনমাত্রা কতটুকু আছে? তাহলে ঘনমাত্রা ইকুয়াল টু কত? ঘনমাত্রা ইকুয়াল টু আসলে হচ্ছে 3 ইন্টু, দেখেন এটা ঘনমাত্রা কার? বেরিয়াম 2+ এর, তাহলে 3 ইন্টু 8.89 ইন্টু 10⁻⁻9, এটা বেরিয়ামের ঘনমাত্রা। PO4 3 মাইনাস এর ঘনমাত্রা ইকুয়াল টু 2 ইন্টু 8.89 ইন্টু 10⁻⁻9। বুঝতে পারছেন ঘনমাত্রা কেমনে বের করতে হয়? দেখেন দ্রাব্যতা ঘনমাত্রা এক না, এটা আমি আপনাকে বুঝাইতে পারছি, এবং ঘনমাত্রা দেখেন কেমনে বের করতে হয়। ক্লিয়ার করতে পারছি কিনা বলেন, তাড়াতাড়ি বলেন, দেরি করলে লেট হবে। এই বুঝতে পারছেন জিনিসটা? এই বুঝতে পারছেন ঘনমাত্রা কেমনে বের করবো বলেন? তাহলে ঘনমাত্রাটা বুঝতে পারছেন? শোনেন, ঘনমাত্রা কোথায় হয় আর দ্রাব্যতা কোথায় হয় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঘনমাত্রা এবং দ্রাব্যতা কোথায় কোথায় হয় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আপনাকে, অবশ্যই মাথায় রেখে আপনাকে চলতে হবে, ঠিক আছে? ক্লিয়ার এইটুকু? চলে আসে আজকে আজকে ঠিক আছে, আজকে আর পড়াবো না, অনেক তো হইলো।